কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে যে কোনো কূটনৈতিক জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার তরুণ ও যুব সমাজের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রিপরিষদের প্রতিটি বৈঠকেই যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয় বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তরুণদের স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ হিসেবে কম্পিউটার, ল্যাপটপ ও প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ফ্যাসিস্টদের খুশি করতে ৭১ মুছে ফেলার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই অভিযোগ করেন। বলেন, ফ্যাসিস্ট হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করতে সব চেষ্টাই করেছেন। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সব আন্দোলনে একটি দল দেশের মানুষের সঙ্গে শত্রুতা করলেও এখন তারা এককভাবে জুলাইয়ের কৃতিত্ব নিতে চায়। অভিযোগ করেন, কেউ কেউ ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে ৭১কে খাটো করে জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার চেষ্টা করছে। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। আন্তর্জাতিক যুব দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক র্যালিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, এদেশের যুবকরা দেশপ্রেমিক, তারা ইতিহাস রচনা করতে জানে। যুব সমাজকে কাজে লাগাতে রাষ্ট্রকে কার্যকর দায়িত্ব নেয়ার পরামর্শ দেন তিনি। এ সময় আজাদ অভিযোগ করেন, সরকার দলীয় নেতারা দাঙ্গা, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় ও সুযোগ তাদের নেই। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা বর্তমান সরকার ম্লান করে দিচ্ছে। জুলাই সনদের যে গণরায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি, সেটা যদি না হয় রাজপথে আপনাদের ভবিষ্যৎ রচনার এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আসুন, সেই জন্য সরকারকে বাধ্য করতে হবে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে। জাতির ভবিষ্যৎ রচনার জন্য যুব র্যালি থেকে আজকে নতুন করে আমরা শপথ নেব। দেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো সামগ্রিক মূলধন বা সিআরএআর নেমেছে ঋণাত্মকে। লঙ্কা বাংলা ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়, এ কারণে ঝুঁকিতে পড়তে পারে 18টি ব্যাংক, যে তালিকায় আছে ইসলামী সহ রাষ্ট্রীয় মালিকানার একাধিক প্রতিষ্ঠান। আর শীর্ষ 2 ঋণ গ্রহীতা খেলাপি হলে মূলধন কাঠামো ভেঙে পড়তে পারে আরও 13টির। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম উপায়ে ঋণ পুনঃতফসিলীকরণ বন্ধ না হলে বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে পুরো ব্যবস্থা। মেজবা হাসানের রিপোর্ট। পুঞ্জীভূত লুটপাট আর অব্যবস্থাপনায় ডুবছে দেশের ব্যাংক খাত। গেল 2 বছরে কম বেশির উন্নতির লক্ষণ দেখা গেলেও পুরনো ক্ষত জেগে উঠছে বিভিন্ন সময়ে। ব্যাংক ব্যবস্থার আর্থিক সামর্থ্য বোঝাতে অন্যতম সূচক সিআরএআর। লঙ্কা বাংলা ফিন্যান্সের প্রতিবেদন বলছে, 2021 সালে দেশে এই হার ছিল 11.08%, কিন্তু মাত্র 4 বছরে তা নেমে এসেছে ঋণাত্মক 2.64%। অর্থাৎ পুঞ্জীভূত ক্ষতি ও খেলাপি ঋণ এতটাই দুরবস্থা যে মূলধন চলে গেছে নেতিবাচক অবস্থায়। বিশ্লেষণ বলছে, বেসরকারি ব্যাংকগুলো গড়ে 10.38% মূলধন রাখলেও চরম সংকটে ইসলামী ও বিশেষায়িত ব্যাংক। আরও দুর্দশায় নিয়ম না মানা 19টি ব্যাংকের। যখন IFRS 9 বাস্তবায়িত হবে, তখন যখন এক্সটেন্ডেড ক্রেডিট লস এসে যাবে,
মানে ব্যাংকগুলোর অবস্থা তাই মধুসূদন হতে পারে। কেউ তাদের এলসি কনফার্ম করবে না, কেউ তাদেরকে লোন দিবে না, কেউ তাদেরকে মানে এইড মানি ব্যবহার করতেও দিবে না। ক্যাপিটাল বাড়া এটা অনেক কঠিন, কারণ ব্যাংক এটাকে আপনি ব্যাংকের কোয়ালিটি ঠিক না থাকলে পেইড আপ ক্যাপিটাল বাড়ানো যায় না। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব স্ট্রেস টেস্টের ফলাফল বলছে 5 দিনের তারল্য সংকটে 18 ব্যাংকের টিকে থাকা কঠিন। আর মাত্র 2 বড় ঋণ গ্রহীতা খেলাপি হলেই ঝুঁকিতে পড়বে আরও 13 ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ ও আন্তর্জাতিক মানদণ্ড না মানায় এই দুরবস্থা। এই ব্যাংকগুলোর যেহেতু প্রচুর মন্দ ঋণ রয়েছে, আরও মন্দ ঋণ আবিষ্কৃত হতে পারে, সেই ক্ষেত্রে ব্যাংকগুলোর অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিক হবে পুঁজি বাড়ানো। বেস্ট তো হতো যদি ব্যাংকগুলোকে মার্জ করে দিতে পারতাম আমরা শক্তিশালী ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকে। বিশ্ব ব্যাংক কিংবা এডিবি কিংবা IMF কিংবা IFC কিংবা ইউরোপীয় উন্নয়ন ব্যাংক থেকে টাকা এনে সেই ধরনের প্রকল্প যেহেতু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কেউ করতে পারেনি, এখন আমাদের নীতি নির্ধারকরা ভয় পায়। অর্থনীতিবিদদের মতে কৃত্রিম উপায়ে ঋণ পুনঃতফসিলকরণ বন্ধ আস্থা ফেরানোর একমাত্রই পথ। ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের 50% নন পারফর্মিং, আপনি এক্সিম ব্যাংক থেকে শুরু করে আপনি ইউনিয়ন ব্যাংক থেকে শুরু করে 96% নন পারফর্মিং। কাজে সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলোর নন পারফর্মিং যদি আপনি কমাইতে পারেন তাহলে আপনার এটা সম্ভব। ব্যাংক খাতের এই ক্ষত নিরাময়ে কেবল লোক দেখানো নীতি প্রণয়ন নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ডের শতভাগ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, 71, ঢাকা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হালাল পণ্য নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা BIISS আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মাসখানেকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সাথে। এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণ মাত্র $1 বিলিয়নেরও নিচে। এই খাতে সম্ভাবনা থাকার পরও পিছিয়ে বাংলাদেশ। সেমিনারে বক্তারা জানান, বর্তমানে দেশে BSTI ও ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ দেয়ায় তৈরি হয় জটিলতা। এছাড়া সনদ পাওয়ার ক্ষেত্রে অভিযোগ রয়েছে অতিরিক্ত ফি নেওয়ারও। হালাল সনদের একক কমিশন গঠন ও অতিরিক্ত ফি নেওয়া হলে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীর পল্লবীতে বিএনপি নেতা আনোয়ার হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি হিসেবে পরিচিত ল্যাংড়া রুবেল সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়েই এই হামলার ঘটনা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। জিজ্ঞাসাবাদে ল্যাংড়া রুবেল জানায় যে আলমগীরও একজন প্রখ্যাত মাদক ব্যবসায়ী এবং এই মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তাদের অন্তর্দ্বন্দ্বের সূত্রপাত ধরেই সে হত্যার উদ্দেশ্যে আলমগীরকে গুলি করে। ল্যাংড়া রুবেল এবং বাপ্পি তারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের নামে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। আমরা এই পর্যন্ত ল্যাংড়া রুবেলের বিরুদ্ধে 7টি এবং ওই বাপ্পির বিরুদ্ধে একটি হত্যা সহ মাদকের মামলা পেয়েছি। সিলেট শহরের মিতালী রায়নগর আবাসিক এলাকায় স্ত্রী ও গৃহ পরিচারিকা সহ এক প্রবীণ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, হত্যার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? প্রাথমিক তদন্তে কি পাওয়া যাচ্ছে, আর ওই ফ্ল্যাটের অন্য বাসিন্দারা কি বলছেন? দেখুন অদিতি, সিলেটে কিন্তু আজকে সকালে এই রায়নগর আবাসিক এলাকায় একটা নৃশংসতম ঘটনা ঘটেছে। এলাকার একজন প্রবীণ ব্যক্তি, ওনার নাম হচ্ছে আব্দুস সাত্তার এবং ওনার সহধর্মিণী সুরাইয়া বেগম, ওনার গৃহ পরিচারিকা তাহমিনা বেগম সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এলাকার মানুষজন বলছেন আসলে ব্যক্তিগত জীবনে তারা খুবই সুখী দম্পতি ছিলেন এবং একটি সুখী পরিবার ছিলেন। ওনার ছেলে মেয়ে বিদেশে বসবাস করে আমেরিকাতে এবং লন্ডনে। পুলিশ বলছে যে আসলে তারা এই মুহূর্তে 2টা মোটিভকে কেন্দ্র করে তারা
তারা তদন্ত আগাচ্ছেন। প্রথমটা তারা সন্দেহ করছেন এখানে ডাকাতির ঘটনা ঘটতে পারে অথবা অন্য কোনো বিষয়ে ওনারা খুন হতে পারেন। তবে কি, কেন বা কিভাবে খুন হয়েছে সেটা আসলে তদন্তে বলা যাবে, সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এবং এই মুহূর্তে ওনার যে বাসভবন আছে যেখানে ওনাদের লাশ এখনো পড়ে আছে, সেখানে পিবিআইর টিম প্রবেশ করেছে এবং সেখানে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে এবং সেখানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এসেছিলেন এবং বিএনপির বিভিন্ন প্রতিনিধি দল তারাও এসেছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। মিস্টার এমদাদ হোসেন চৌধুরী, আপনি তো ভেতরে গিয়েছিলেন, আসলে কি দেখেছেন, এটা কিভাবে ঘটলো, আপনার চোখে কি ধরা পড়েছে? আমি কি বলবো, আসলে আমি হতবাক, হতবম্ব, কথা বলার বাসা হারিয়ে ফেলেছি যে এভাবে সকালবেলা বাসার মধ্যে ঢুকে এ ধরনের নৃশংসতম হত্যা করা হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারিনি। এবং এখানে বাসার মধ্যে কিন্তু এলোমেলো ওয়ার্ড্রপগুলো খোলা, এলোমেলো, মনে হচ্ছে যেন এটা ডাকাতিও হতে পারে। আবার এখানে কাগজপত্র দলিলও দেখা যাচ্ছে উপরের মধ্যে রাখা। তো আসলে কি কারণে, কি বিষয় নিয়ে আসলে ঘটনাটি মূলত ঘটছে এটা বোঝা যাচ্ছে না। তবে এইটা বলতে পারি যে এই ধরনের নরপশু, অ্যানিমেল কাজ যারা করেছে এরা পশু, এরা তো মানুষ না। কিভাবে তাদেরকে খুন করা হয়েছে? ওনাদের ঘরের মধ্যে মেঝেতে ওনার বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুমে উনি কিন্তু লাশ পড়ে আছে এবং সেটা জবাই করার মতো। অর্থাৎ ওনাকে প্রথমে হয়তো সেখানে আঘাত করেছে, মারতে পারেনি, এবং ওখানে ওই রুমে আসার পরে ওনাকে মহিলাও। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম বিএনপি সাধারণ সম্পাদকের সাথে, তিনি ভেতরে প্রবেশ করেছেন। তিনি বলছেন যে এই ঘটনাটি একটি নৃশংসতম ঘটনা এবং প্রাথমিকভাবে তিনি যেটা দেখেছেন যে ওনাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে এবং জায়গা জমির কাগজপত্র মেঝেতে পড়ে আছে। তো পুলিশ বলছে দোষীদের ধরতে তারা অভিযান পরিচালনা করছে। অদিতি। সুজাত, আপনার কাছ থেকে আমরা জানছিলাম এবং তদন্ত পরবর্তী খবরগুলোও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে সহকর্মী হুসাইন আহমেদ সুজাত আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।